পাহাড়ে ঘেরা রামপুর গ্রামে রাত ঠিক ৯টা বাজতে চলেছে। গ্রামের প্রতিটি কোণ থেকে একটি অদ্ভুত ঘণ্টার মতো শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। গ্রামের মাইক থেকে ঘোষণা শোনা গেল, ৯টা বাজতে চলেছে, সবাই নিজেদের বাড়িতে চলে যান, কেউ বাইরে থাকবেন না। সবাই কি বাড়ি পৌঁছে গেছে? জি সরপঞ্চ সাহেব, শুধু ২-৩ জন বাকি আছে। তুমি তো জানো ৯টার পরে কি হয়। তাড়াতাড়ি সবাইকে বাড়ি পাঠাও। জি জি, ৯টার আগে সবাইকে পাঠিয়ে দেব বাড়ির ভিতরে। আরজন বেটা। হ্যাঁ পাপা। ৯টা বাজতে চলেছে, গিয়ে সব জানালা বন্ধ করো আর দরজার সামনে লবণের দাগ টেনে দাও। কিন্তু পাপা, আমরা প্রতিদিন এই লবণের দাগ কেন দিই? বেটা, এটা আমাদের নিরাপত্তার জন্য। তাড়াতাড়ি যাও। গ্রামের চায়ের দোকান একজন লোক বসে আছে। এই কাকি, একটা চা বানিয়ে দাও তো। পাগল নাকি? ৯টা বাজতে চলেছে, এখান থেকে দৌড়ে বাড়ি যা, দে বাড়ি যা। এই বুড়ি, এসব বাজে কথা, আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস করো না? তাহলে বলো তো, গত মাসে রাজু কোথায় গেল যে ৯টার পরে বাইরে ছিল? ও, হয়তো শহরে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, বাড়ি যা। আর আজ রাতে লবণের দাগ দিতে ভুলিস না। পুরো গ্রামে নীরবতা নেমে এলো। প্রতিটি বাড়ির জানালা বন্ধ। দরজার সামনে সাদা লবণের লাইন ঝলমল করছে। আরজন তার ঘরে বসে আছে। সব কাজ সে করেছে, জানালা বন্ধ, লবণের দাগও দিয়েছে। তবুও তার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এগুলো কেন করা হয়? হঠাৎ ঠক ঠক ঠক, জানলায় কেউ কড়া নাড়ল। আরজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ভাইয়া, ভাইয়া দরজা খোলো না, আমি অনিল, আমার খুব ভয় লাগছে। আরজন অবাক হয়ে গেল। অনিল তো তার বন্ধু, যে গত মাসে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। অনিল, তুমি এতদিন কোথায় ছিলে? আরজন দরজার দিকে এগোতে লাগল। হঠাৎ তার মনে পড়ল পাপার কথা। বেটা, কখনোই ৯টার পরে দরজা খুলবে না, বাইরে যেই থাকুক। কিন্তু পাপা, যদি কেউ সত্যি বিপদে থাকে? বেটা, ৯টার পরে যে বাইরে থাকে সে মানুষ থাকে না। অনিল, তুমি সকালে এসো, এখন আমি দরজা খুলতে পারবো না। কেন ভাইয়া? আমি তো তোমার বন্ধু, তুমি কি আমাকে বিশ্বাস করো না? না না, মানে সকালে এসো প্লিজ। আরজন, দরজা খোলো, না হলে তোমাকে পস্তাতে হবে। আরজন ভয়ে দ্রুত পর্দা বন্ধ করে দিল এবং দৌড়ে তার বাবার ঘরে চলে গেল। পরের দিন সকাল, সূর্য উঠেছে। পাপা, কাল রাতে অনিল এসেছিল। কি? হ্যাঁ পাপা, সে দরজা খুলতে বলছিল। বেটা, ও অনিল ছিল না। কিন্তু তার গলার আওয়াজ তো ঠিক ছিল। আমার সাথে চলো, তোমাকে কিছু দেখাতে হবে। পুরনো কুয়ার কাছে। তারা গ্রামের বাইরে একটি পুরনো কুয়ার কাছে গেল। কুয়াটা দেখেই বোঝা যায় কত পুরনো এবং কত ভয়ঙ্কর। মনে হয় তার গভীরতায় অসংখ্য রহস্য চাপা পড়ে আছে। বেটা, এই কুয়াটা দেখছো? হ্যাঁ পাপা। ৫০ বছর আগে এই কুয়ায় একটি ছেলে পড়ে গিয়েছিল। তার নাম ছিল অনিল। কি? তোমার বন্ধুর নামও অনিল ছিল, আর সেও গত মাসে এই কুয়ার কাছেই হারিয়ে গেছে। মানে? এই গ্রামে একটা অভিশাপ আছে। ৫০ বছর আগে যখন প্রথম অনিল কুয়ায় পড়েছিল, গ্রামের লোকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেনি, কারণ সে ছিল গরিবের ছেলেকে। তার মা এই গ্রামকে অভিশাপ দিয়েছিল। সে বলেছিল, যেমন আমার ছেলেকে একা মরতে দিয়েছ, তেমনি প্রতি ৫০ বছরে এই গ্রামের একটা ছেলে তার সঙ্গী হবে। আর লবণের দাগ? লবণ পবিত্র জিনিস, এটা আত্মাদের বাড়িতে ঢুকতে বাধা দেয়। কিন্তু যদি কেউ নিজে দরজা খুলে দেয়, তাহলে লবণও তাকে বাঁচাতে পারবে না। পাপা,
এই অভিশাপ ভাঙার কোনো উপায় নেই? আছে, কিন্তু সেটা খুব বিপজ্জনক। রাত 9টা বাজল। রমেশ নিজের বাড়িতে বসে মদ খাচ্ছে। সব বাজে কথা, কোনো ভূত প্রেত নেই। সে লবণের দাগও দেয়নি। হঠাৎ দরজায় শব্দ। পাপা, পাপা দরজা খোলো। রমেশ চমকে উঠল। এই কণ্ঠ তার মেয়ে রিয়ার, যে 10 বছর আগে মারা গেছে। রিয়া, তুমি? হ্যাঁ পাপা, আমি ফিরে এসেছি, আমাকে ভিতরে আসতে দাও। কিন্তু তুমি তো... আমি বেঁচে আছি পাপা, প্লিজ দরজা খোলো। রমেশ মদের নদের নেশায় দরজার দিকে এগোলো। ঠিক তখন বিক্রম সিংয়ের বাড়ি। পাপা, রমেশ আঙ্কেল আজ লবণের দাগ দেয়নি? কি? চলো তাড়াতাড়ি। রমেশের বাড়ির সামনে। রমেশ, থামো। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রমেশ দরজা খুলে দিল। বাইরে কেউ নেই, শুধু অন্ধকার। রিয়া, তুমি কোথায়? এখানে পাপা। হঠাৎ অন্ধকার থেকে অনেকগুলো হাত বেরিয়ে এসে রমেশকে ভিতরে টেনে নিল। তার চিৎকার পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। দরজা জোরে বন্ধ হয়ে গেল। পরদিন রমেশের বাড়ি পুরো খালি। দরজা আধ খোলা, সব জায়গায় ধুলো। আর রমেশও গায়েব, ঠিক অনিলের মতো, ঠিক অনিলের মতো। পাপা, এখন কি হবে? এখন আমাদের সেই কাজ করতে হবে যা আমি করতে চাইনি। কি কাজ? আমাদের সেই কুয়ায় নামতেই হবে। রাত 8:50। কুয়ার কাছে বিক্রম সিং, আর্জুন এবং কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে। মনে রাখো, আমাদের কাছে মাত্র 10 মিনিট আছে। 9টার আগে ফিরে আসতে হবে। পাপা, আমি আপনার সাথে যাব। না বেটা, তুমি উপরে থাকবে। যদি আমি 9টার আগে না ফিরি তাহলে দড়ি কেটে দিও। কুয়ার ভেতরে বিক্রম সিং ধীরে ধীরে নিচে নামছে। নিচে শুধু অন্ধকার। হঠাৎ ফিস ফিস শব্দ। এখানে আসো না, তুমিও এখানে থেকে যাবে। তবুও বিক্রম সিং থামলেন না। শেষে তিনি কুয়ার তলায় পৌঁছালেন। সেখানে পানি নেই, শুধু একটি ছোট বাচ্চার কঙ্কাল পড়ে আছে। আমাকে মাফ করো বেটা, আমরা সবাই অপরাধী। হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠ। না, এখন তুমি বাঁচবে না। তোমাকে কতবার সতর্ক করেছি, তবুও 9টার পরে এখানে এলে কেন? আমাকে মাফ করে দাও, আমরা ভুল করেছি। মাফ? এত সহজে? যদি হিসাব চাও আমার থেকে নাও, কিন্তু এই গ্রামকে আরেকটা সুযোগ দাও। ওর এমন কথা শুনে আত্মা তাকে মাফ করে দিল। পাপা, 8:58, শুধু 2 মিনিট বাকি। কোনো উত্তর নেই। পাপা, 1 মিনিট। হঠাৎ দড়ি নড়ল। 9টা বাজল। বিক্রম সিং ঠিক সময়ে উপরে উঠে এলেন। সেই রাতের পর সব বদলে গেল। 9টার পরে আর কোনো শব্দ শোনা যায় না, কোনো কড়া নাড়া শব্দও নয়। অভিশাপ ভেঙে গেছে। এক রাতে আর্জুন জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সে দূরে একটা ছোট ছেলেকে দেখল। ছেলেটা হাসছিল, হাত নাড়ছিল। সে ছিল প্রথম অনিল। কিন্তু এবার সে ভয়ঙ্কর ছিল না, সে শান্ত ছিল। আর্জুনও হাত নাড়ল। ছেলেটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। কিছু গল্প শেষ হয়ে যায়, কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। রমেশ কি ফিরে এসেছিল? না। অনিলের বন্ধু কি পাওয়া গিয়েছিল? না। কিন্তু একটা কথা ঠিক, কখনো কখনো আমাদের পাপের শাস্তি পরের প্রজন্মকে ভোগ করতে হয়। আর যদি কখনো রাতে কেউ আপনার দরজায় কড়া নাড়ারে, প্রথমে দেখে নেবেন সে কে। কারণ কখনো কখনো যা দেখা যায় সেটা সত্যি হয় না। কিছু দরজা বন্ধ থাকাই ভালো, কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, আর কিছু কণ্ঠস্বরকে কখনোই উত্তর দেওয়া উচিত নয়।